কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে শুয়েছ যে তুমি এত সহজেই হাসবে? কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে? পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে বলো তুমি এখানে আসবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা মেডিকেলে ক্যারিয়ার করার স্বপ্ন বুকে নিয়ে বেঁচে আছো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইশতিয়াক টিউশন ডেস্কে আমাদের আজকের মেডিকেল অ্যাডমিশন টেস্ট টিপস অ্যান্ড ট্রিক্সের প্রথম পর্বে। শৈশবে রূপকথার গল্পে সোনার আপেলের কাহিনী সবাই নিশ্চয়ই শুনেছ, যেখানে রাজকুমার তার বৃদ্ধ পিতামাতার শেষ ইচ্ছা পূরণের জন্য পাড়ি দিয়েছিল সপ্তসাগর, এবং যার ইতি ঘটেছিল সোনার আপেল এবং সোনার টিয়া পাখি হাতে রাজকুমার এবং রাজকন্যার মহামিলনের ধুমধাম আয়োজনের মাধ্যমে। বাস্তবতার নিরিখে এই সোনার আপেল হয়তোবা অবাস্তব, কিন্তু আমাদের সবার জীবনেই কিন্তু এরকম একটি সোনার আপেল রয়েছে। কারো কারো কাছে তার চিরজীবনের স্বপ্ন থাকে মেডিকেলে পড়া, অথবা অনেক পিতামাতাই তার ছেলে মেয়েদের ভবিষ্যৎ যখন চিন্তা করেন, তারা তাদেরকে দেখতে চান একটি শ্বেতশুভ্র অ্যাপ্রনে। তাই তোমরা যারা নিজের ইচ্ছায় কিংবা তোমাদের পিতামাতার ভালোবাসার প্রতিদান হিসেবে, অথবা তাদের সন্তুষ্টির জন্য, অথবা যে কোনো কারণেই তোমরা মনস্থির করেছো যে আমরা মেডিকেলে ক্যারিয়ার করব, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটি নতুন পর্ব শুরু করতে যাচ্ছি, একটি নতুন আয়োজন, সেটি হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের পর্বটি আমরা সাজিয়েছি তোমাদের কয়েকটি কমন প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে। অর্থাৎ এই প্রশ্নগুলো খুব হরহামেশাই আমাদেরকে স্টুডেন্টরা করে থাকে। তো শুরুর দিকেই একেবারে এই প্রশ্নগুলো আমরা আসলে পেয়ে থাকি। তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আসলে আমরা আমাদের আজকের পর্বটি শুরু করতে যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, মেডিকেলে পড়ব, তো কোন কোচিংয়ে আমি কোচিং করব? মেডিকেলে চান্স পেতে গেলে আমাকে কোন কোচিং সেন্টারে কোচিং করতে হবে? এই প্রশ্নের উত্তর আসলে স্পেসিফিকভাবে দেওয়ার কোনো সুযোগ নেই, তবে কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে। একটা জিনিস আমরা একটু মাথায় রাখি, সেটি হচ্ছে প্রতি বছর যারা মেডিকেলে ভর্তি কোচিং করে বিভিন্ন কোচিংগুলোতে, তারা কি সবাই মেডিকেলে চান্স পায়? উত্তর হচ্ছে না। কারণ প্রতি বছর প্রায় 50,000, 60,000, 70,000, 80,000 এরকম স্টুডেন্ট, অথবা 1,00,000 ধরে নেই আমরা, এত স্টুডেন্ট প্রতি বছর বিভিন্ন প্রতিষ্ঠিত কোচিং সেন্টারগুলোতে কোচিং করে। তারা কি সবাই চান্স পায়? না, চান্স পায় মাত্র 4,000। তার মানে বোঝা যাচ্ছে যে মেডিকেলে কোচিং করলেই আমি মেডিকেলে চান্স পাবো না। আবার ঠিক এর উল্টোটাও আছে, অর্থাৎ কখনো মেডিকেলে কোচিং করেনি তারা কি কখনো মেডিকেলে চান্স পায়? উত্তর হচ্ছে হ্যাঁ, অনেকেই পায়। তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি যে কোন কোচিংয়ে কোচিং করবে এটা কোনো ফ্যাক্টর না। তাহলে কি আমরা কোনো কোচিং সেন্টার কোচিং করব না? আমি তা বলছি না। আমি 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 কি তাহলে কোচিং সেন্টারের বিরোধী? এর উত্তর হচ্ছে না, আমি কোনো কোচিং সেন্টারের বিরোধী না। কিন্তু আমি তোমাদেরকে যেটি বোঝাতে চাচ্ছি যে কোচিং সেন্টার আসলে তোমার মেডিকেলে চান্স পাওয়ার জন্য কোনো ফ্যাক্টর বা নিয়ামক নয়। তোমার নিয়ামক হচ্ছে একটি সঠিক গাইডলাইন্স। এই গাইডলাইন্স হতে পারে একটি প্রতিষ্ঠিত কোচিং সেন্টার, হতে পারে তোমার প্রাইভেট টিউটর, অথবা হতে পারে তোমার আপন বড় ভাইয়া কিংবা আপু, অথবা হতে পারে তোমার বাবা মা কিংবা তোমার টিচার, অথবা এর যে কোনো কম্বিনেশন, অথবা তোমার কাছে যেটি স্বাচ্ছন্দ্য মনে হয়। সবথেকে বড় কথা হচ্ছে তুমি নিজেই হচ্ছে তোমার সবথেকে বড় বিচারক। তুমি বিচার করবে যে তোমার প্রপার গাইডলাইন্সের জন্য আসলে কী দরকার। সো কোন কোচিংয়ে কোচিং করতে হবে কিংবা কী গাইডলাইন্স নিতে হবে, এটি আসলে নির্ভর করবে তোমার চাহিদা কতটুকু, অথবা তুমি কী ধরনের গাইডলাইন্স চাচ্ছ তার উপরে। এই জন্য আমরা কখনোই কোনো কোচিং সেন্টারকে সাজেস্ট করি না, অথবা আমরা কিন্তু ডিরেক্টলি কোনো কোচিং সেন্টারে কোচিং করতে মানাও করি না। তোমাদের দ্বিতীয় কমন প্রশ্ন হচ্ছে, দৈনিক কত ঘন্টা পড়াশোনা করতে হবে? এই প্রশ্নটা আমার স্টুডেন্টরা একটু ঘুরিয়ে করে থাকে। তারা বলে, ভাইয়া আপনি কত ঘন্টা পড়াশোনা করতেন? এই প্রশ্নটি আসলে অত্যন্ত অবান্তর এবং অবাঞ্ছিত। এই কারণেই বললাম, তার কারণ হচ্ছে, আমি একটা উদাহরণের সাহায্যে বলি
ধরো তুমি যদি তোমার জন্য বাজার থেকে একটা শার্ট কিনতে চাচ্ছ, তখন যদি তুমি আমাকে প্রশ্ন করো, ভাইয়া আপনার শার্টের সাইজ কত, আমার শার্টের সাইজ কত, এই প্রশ্নের উত্তর পেয়ে যদি তুমি সেই অনুযায়ী বাজার থেকে তোমার জন্য একটা শার্ট কিনতে চাও, সেই শার্ট কি তোমার জন্য ফিট হবে? ফিট না হওয়ার সম্ভাবনাই বেশি, তাই না? হ্যাঁ, ঠিক সেরকম আমি কতক্ষণ পড়াশোনা করেছিলাম, কিংবা মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারী ভাইয়া বা আপু কত ঘন্টা পড়াশোনা করেছিল, এই প্রশ্নের উত্তরের উপরে ভিত্তি করে তুমি যদি নিজের রুটিন করো, সেক্ষেত্রে সেটি তোমার জন্য তো কখনোই কল্যাণকর হবে না, বরঞ্চ তোমার জন্য হতে পারে বিপজ্জনক। এই জন্য এই প্রশ্নেরও কোনো স্পেসিফিক অ্যান্সার নেই, তবে এই প্রশ্নটির উত্তর দেওয়া যেতে পারে। আমাদেরকে সবসময় কয়েকটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, অর্থাৎ আমাকে দেখতে হবে যে আমার যা পড়া দরকার আমি সেটি পড়তে পারছি কি না, আমার যতটুকু মনে রাখা দরকার আমি ততটুকু মনে রাখতে পারছি কি না, এবং আমার যতটুকু ডেলিভারি দেওয়া দরকার সেটুকু আমি ডেলিভারি দিতে পারছি কি না। এটা যদি নিশ্চিত হয়, এই তিনটি জিনিস নিশ্চিত করতে আমাকে যতটুকু পড়তে হবে ঠিক ততটুকুই আমি আমার পড়াশোনার জন্য ডেইলি রুটিনে রাখবো। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরকম কোনো স্পেসিফিক ঘন্টা বা এরকম কোনো সংখ্যা দ্বারা আমরা আসলে বলতে পারবো না যে তোমাকে এতটুকু পড়তে হবে। এর পরবর্তী প্রশ্নটি হয়, ভাইয়া কোন বই পড়বো এবং কিভাবে পড়বো? অন্য কথায় অনেকেই প্রশ্নটা বলে থাকে, সেটা হচ্ছে ভাইয়া কতগুলো বই পড়বো অথবা কতগুলো রাইটারের বই পড়বো। এর উত্তরও খুবই সংক্ষিপ্ত, সেটি হচ্ছে তোমাকে সবসময় মেইন স্ট্রিমে থাকতে হবে। আমি এখানে কোনো বইয়ের অ্যাডভার্টাইজমেন্ট করব না, কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা সেই বইগুলোই পড়বে যেগুলো হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রতিষ্ঠিত। অর্থাৎ বাংলাদেশে তোমরা যদি ধরে নাও ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, অর্থাৎ সবথেকে ইম্পর্টেন্ট বায়োলজি, তারপর হচ্ছে কেমিস্ট্রি, তারপর ফিজিক্স মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, এই তিনটা সাবজেক্টের যে বইগুলো আছে তার মধ্যে খুবই প্রতিষ্ঠিত তিনটি রাইটারের বই আছে, যেগুলো অনেক দীর্ঘদিন ধরে হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য স্টুডেন্টরা পড়ে আসছে। তোমাকে সেগুলোই পড়তে হবে, টপ যে রাইটার। তার কারণ কি? তার কারণ হচ্ছে প্রশ্নকর্তা যখন প্রশ্ন করবেন, আমাদের সম্মাননীয় শিক্ষক, তিনি হচ্ছে বাজার থেকে সেই বইটি নিয়ে আসবেন প্রশ্ন করার জন্য, যেটি সার্বজনীন স্বীকৃত এবং প্রতিষ্ঠিত। তাই তোমাকে অবশ্যই সার্বজনীন স্বীকৃত এবং প্রতিষ্ঠিত বইটি পড়তে হবে। 3 সাবজেক্টের জন্য এটি প্রযোজ্য। এরপরে এই 3টি সাবজেক্টের বাহিরেও রয়ে যায় হচ্ছে ইংলিশ এবং সাধারণ জ্ঞান। এর জন্য কোন বই পড়বো এরও কোনো স্পেসিফিক অ্যান্সার নেই, তবে আমি অবশ্যই বলবো তোমরা অবশ্যই মানসম্মত যে বই সেগুলো পড়বে। হতে পারে বাজারে বিভিন্ন ধরনের ভালো ভালো বই প্রচলিত আছে, অথবা পার্সোনালি আমি অনেক বই সাজেস্ট করে থাকি, কিংবা তোমরা যারা বিভিন্ন কোচিং সেন্টারে কোচিং করো তাদেরও বিভিন্ন ধরনের গাইডলাইন থাকে। তো তোমাকে আসলে মাঠে নেমে জিনিসটা বুঝতে হবে। এখন কথা হচ্ছে আমি কিভাবে বুঝবো? এর আগের প্রশ্নের সাথে এর একটি লিঙ্ক আছে যে আমি কত ঘন্টা পড়তে হবে, আমি কিভাবে বুঝবো আমার নিজেরটাই, কিংবা কোন বই পড়তে হবে বা কিভাবে পড়তে হবে আমি এটা কিভাবে বুঝবো? এর উত্তর হচ্ছে সাইকেল কিভাবে চালাতে হয় এটি জানতে গেলে তোমাকে আসলে সাইকেল নিয়ে রাস্তায় নামতে হবে। সাঁতার কিভাবে কাটতে হয় এটি জানতে গেলে তোমাকে প্রথমেই পানিতে নামতে হবে। ঠিক সেরকম কিভাবে পড়বো কিংবা কত ঘন্টা পড়বো দৈনিক, এটি যদি তুমি আবিষ্কার করতে চাও, তোমাকে আসলে পড়াশোনা শুরু করতে হবে। তোমাকে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে আমার আসলে কতটুকু দরকার। প্রথম 2-1 দিন পড়বে, প্রথম কয়েকটি পরীক্ষা দেবে, 1-2টি পরীক্ষা দেওয়ার পরেই তুমি আসলে বুঝতে পারবে যে তোমার কী কী ল্যাকিংস আছে, অথবা তোমাকে আর কোথায় কোথায় ডেভেলপ করতে হবে, অথবা কীভাবে তোমাকে পড়তে হবে, এটি তুমি একাই বুঝে যাবে। সর্বশেষ তোমাদের জন্য রয়েছে 3টি টিপস। তোমাদের জন্য আমার 3টি পরামর্শ, অর্থাৎ এই 3টি জিনিস যদি তোমার থাকে, তুমি ইনশাআল্লাহ ধরে নিতে পারো যে তুমি মেডিকেল অ্যাডমিশনে সরকারিভাবে মেডিকেলে পড়ার জন্য নিজেকে যোগ্য করে তুলতে পারবে। সেই 3টি উপদেশ হচ্ছে, তোমাকে হতে হবে হার্ড ওয়ার্কিং, অর্থাৎ অধ্যবসায়ী, অর্থাৎ তোমাকে স্মার্টলি একটু কষ্ট করতে হবে, পড়াশোনা করতে হবে। দ্বিতীয় উপদেশ হচ্ছে তোমাকে ধৈর্যের সাথে রেগুলারলি পড়াশোনা করতে হবে, অর্থাৎ রেগুলারিটি মেনটেন করে তোমাকে পড়াশোনা করে যেতে হবে। থার্ড যে টিপস সেটি হচ্ছে
তোমাকে অবশ্যই মানসিকভাবে স্টেবল থাকতে হবে, মানসিকভাবে দৃঢ় থাকতে হবে। মানসিকভাবে দৃঢ় থাকাটা আসলে একটা বিস্তৃত আলোচনা, এটাকে আমরা একটু ভেঙে আলোচনা করতে পারি। কয়েকটা ফ্যাক্টর এখানে কাজ করবে। নাম্বার 1 হচ্ছে তোমার নিজের মানসিকতা, অর্থাৎ তোমাকে নিজেকে আসলে ডিটারমাইন্ড হতে হবে যে আমি মেডিকেলে পড়বো, আমি জোর করে আমাকে কেউ পড়াচ্ছে না, এটা থাকতে হবে। দ্বিতীয়ত তোমার প্রয়োজন হবে ফ্যামিলিয়াল সাপোর্ট, অর্থাৎ তোমাকে ফ্যামিলির সাপোর্টে থাকতে হবে। ফ্যামিলির লোকজন যদি তোমাকে সাপোর্ট দেয়, সেক্ষেত্রে তোমার জন্য হয়তোবা কাজটা খুবই ইজি হয়ে যাবে। আর থার্ড যে জিনিসটা দরকার সেটা হচ্ছে লাক বা ভাগ্য। এই ভাগ্যের কথাটা আমরা বলে থাকি, এটি খুবই ইম্পর্টেন্ট ভাগ্যটি। তার কারণ আল্লাহ না করুক, ধরো যে তুমি যখন মেডিকেল অ্যাডমিশন দিচ্ছ, তোমার পরিবারের একজন নিকটতম সদস্য, তোমার খুব প্রিয় মানুষ, তিনি মারা গেলেন। আল্লাহ এরকম পরিস্থিতিতে আমাদেরকে না ফেলুন। এরকম অবস্থায় দেখো তোমার মানসিকতা ধরে রাখা খুবই কষ্টকর হবে। আমার ক্ষেত্রে যেমন ধরো, আমি যখন ফার্স্ট টাইমার ছিলাম, প্রথমবার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিই, আমার অক্টোবরে পরীক্ষা ছিল অ্যাডমিশন টেস্ট। পুরো সেপ্টেম্বর মাস আমার মা, তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। সো বুঝতেই পারছো যে আমার মানসিক অবস্থা তখন কেমন ছিল। তো এই জিনিসটা কিন্তু অনেকটা লাকের উপর নির্ভর করে। এই লাকটাকে আমরা বিভিন্নভাবে আমরা হয়তোবা নিয়ন্ত্রণ করতে পারি। সেটা হচ্ছে আমরা বেশি বেশি দোয়া করতে পারি মহান সৃষ্টিকর্তার কাছে। যারা মুসলমান তারা নামাজের পর, অথবা যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেও, তারা স্বীয় ইবাদতের পরে তোমরা ঈশ্বরের কাছে চাইতে পারো, আল্লাহর কাছে আমরা চাইতে পারি। আর এছাড়া হচ্ছে আমাদের কর্মের দ্বারা আমরা অনেক সময় বিভিন্নভাবে আমাদের এই ভাগ্যকে লিখে থাকি। যেমন ধরো যে আমরা সারা জীবন যে ছেলেটি গুরুজনের সাথে কখনো খারাপ আচরণ করেনি, অসৎ আচরণ করেনি, অথবা কোনো বেয়াদবি করেনি, তোমার কি মনে হয় না যে ঈশ্বর বা আল্লাহ তাকে একটি ক্রিটিক্যাল মোমেন্টে সাহায্য করবেন না? বা আল্লাহ কি তাকে সাহায্য করবেন না? অবশ্যই করবেন। আমাদের এই বিশ্বাসটি আছে। ঠিক সেরকম আমাদের শিক্ষক মণ্ডলী, যাদের প্রতি আমাদের শ্রদ্ধা করা উচিত, তারপর আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, যাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমাদের বয়স হয়তো বা তোমাদের কম, কিন্তু এই বয়সে তো তোমাদের অনেক দায়িত্ব পালনের সুযোগ থাকে, তাই না? সো এই যেই মূল্যবোধগুলো, এগুলো যদি তোমরা মেনটেন করে চলতে পারো, ইনশাল্লাহ এর প্রতিদান তোমরা অবশ্যই পাবে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের প্রথম পর্ব। আমরা চেষ্টা করব যে এই মেডিকেলের অ্যাডমিশনের জন্য যে টিপস অ্যান্ড ট্রিক্স, এই পর্বটি আরও কন্টিনিউ করতে, অর্থাৎ আরও বেশি বেশি পর্ব তোমাদের জন্য আনতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।